আসসালামু আলাইকুম। অফিশিয়াল মার্কেটে ওপ্পোর নতুন আরও একটি ফোন A6 Pro, যেখানে 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে, 80 ওয়াটের সুপার ভুক চার্জিং সুবিধা রয়েছে অ্যান্ড ওপ্পোর নিজস্ব চিপসেট ট্রিনিটি ইঞ্জিনও দেওয়া হয়েছে। এই চিপসেটটা মূলত হেল্প করে অ্যানিমেশন অ্যান্ড মোশন গ্রাফিক্সগুলোকে স্মুথ করতে, মানে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনের স্মুথনেসটা কিছুটা হলেও বেশি পাওয়া যাবে। অফিশিয়ালি একটা মাত্র ভেরিয়েন্টেই ফোনটা পাওয়া যাবে, আর 256GB, দাম 34,999, মানে 35,000 টাকার একটা ফোন। এটা আমি চেষ্টা করবো এই ভিডিওতে আপনাদেরকে এই ফোন সম্পর্কে একেবারে A to Z জানানো, যেন কেনার আগে আপনি সবকিছুই বুঝতে পারেন, জানতে পারেন। টাইমলাইন শেয়ার করা হবে, কে কোন পার্ট দেখতে চাচ্ছেন সেটাও সিলেক্ট করে নিতে পারেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। দুটি কালারে পাওয়া যাবে, রোজউড রেড এন্ড স্টেলার ব্লু। আমাদের হাতেরটা ব্লু কালারের। এটা হ্যাঁ কিছুটা ব্লু ব্লু মনে হয়, লাইটের রিফ্লেকশনটা পড়লে ব্লু কালারটা বেশি ভিজিবল হয়। বডিতে IP69 এর ওয়াটার রেটিং রয়েছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুডও থাকছে, পানির ভিতরে ছবি তোলা যাবে, ভিডিওগ্রাফি করা যাবে, মানে পানিতে সমস্যার সম্ভাবনা নেই একদমই। পাশাপাশি মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স রয়েছে, মানে অল্প ডিস্টেন্স থেকে পড়লে সমস্যার সম্ভাবনা কম। তারপরেও আমি বলবো সাবধানে ব্যবহার করাটাই ভালো। এমনিতেই 8mm থিকনেসের একটা ফোন, 188 গ্রাম ওয়েট দেওয়া হয়েছে, মানে 7000 mAh এর যে ব্যাটারি রয়েছে এই ফোনটাতে বোঝার কোনো উপায় নাই, এতটা কম্প্যাক্ট ডিজাইনের। মানে হাতে নিলে খুবই কমফোর্টেবল একটা ফিল পাচ্ছিলাম, ইউনিবডি ডিজাইনের, যে কারণে দেখতেও অনেকটা প্রিমিয়াম লাগছিল। রেয়ার প্যানেলটা ম্যাট ফিনিশিং এর, এখানে হাতের ছাপটা অতটা ভিজিবল হয় না, তবে ক্যামেরা মডিউলের ডিজাইনটা কিছুটা ভিন্ন, মানে উঁচু না আর কি। সাধারণত আমরা ক্যামেরা মডিউল দেখে থাকি বড় উঁচু হয়, বাট এর ক্যামেরা মডিউলটা একেবারে বডির সাথে মেশানো মনে হয়, যেখানে আমরা দুইটা ক্যামেরা পাচ্ছি, 50 মেগাপিক্সেল ওয়াইড, এখানে ওয়াইডটা নাই, আর 2 মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা। টপে সেকেন্ডারি স্পিকার রয়েছে, নয়েজ ক্যান্সেলিং মাইকও রয়েছে, আয়ার সেন্সরটা দিল না। রাইটে বাটন পজিশন ওকে আছে, আর বটম প্যানেলে সিম কার্ড স্লট রয়েছে, দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে। তবে এই জায়গাটায় আবার 3.5mm অডিও পোর্টটা নাই। সব মিলিয়ে আমার কাছে সুইটেবল একটা ডিজাইন মনে হয়েছে, মানে খুব একটা বড় বা ছোট সাইজের না, যে কেউ হাতে নিয়ে কমফোর্টেবল ফিল করবেন, এক হাতে ইজিলি ব্যবহার করতে পারবেন, এন্ড দেখতেও সুন্দর একটা ফোন। ডিসপ্লে 6.56 ইঞ্চের 10 বিটের ফুল এইচডি প্লাস রেজোলিউশন এন্ড 120 হার্টজ। টিপিক্যাল ব্রাইটনেস 600 নিটস এন্ড 1400 নিটস HBM ব্রাইটনেস দিতে পারে। সানলাইটে একেবারে কড়া ভিজিবিলিটি পাবেন, ব্যাপারটা এরকম না, বাট এনাফ ব্রাইটনেস পাওয়া যাচ্ছিল, মানে যথেষ্ট ভিজিবল এক কথায়। ডিসপ্লেতে নজর কাড়ে এই চিন বেজেল এরিয়া খুবই ন্যারো ছোট করছে। আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝবেন যে লোয়ার চিনটা কিছুটা উঁচু, ওই তো মনোযোগ দিয়ে দেখা লাগে, মানে সিমেট্রিক্যাল একটা ভিউ পাওয়া যাচ্ছিল। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে, যেটা বেশ ফাস্ট এন্ড রেসপন্সিভ আনলক হচ্ছিল। ডিসপ্লের প্রোটেকশনে রয়েছে HGCর DTS Star D+, যদিও এই গ্লাস প্রোটেকশন সম্পর্কে আমরা অনেকেই আইডিয়া রাখি না, তবে আমার মতে এখানে গোয়েলা গ্লাস প্রোটেকশন থাকলেই ভালো হতো। 240 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, ডিসপ্লের হার্টজ 120, আর ট্রিনিটি ইঞ্জিন রয়েছে, যেটা ওপ্পোর নিজস্ব চিপসেট, আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম। সো এই তিনটার কম্বিনেশন মিলিয়ে এই ডিসপ্লের স্মুথনেসটা আসলে অসাধারণ ছিল। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, অ্যানিমেশনগুলা, তারপরে আপনি যখন সোয়াইপ করবেন, লেফট রাইট স্ক্রলিং করবেন, আপ ডাউন, সবকিছুতেই স্মুথ এক্সপিরিয়েন্স ফিল করতে পারবেন। মানে এই চিপসেটটা কি করে, ডাইনামিক অ্যানিমেশন এন্ড ট্রানজিশন ক্রিয়েট করতে পারে, যেন আপনি প্রত্যেকটা জায়গায় স্মুথনেসটা ফিল করতে পারেন। ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট রয়েছে, বাট ওইটা কিন্তু সবসময় জ্বলে থাকে না, মানে জেগে থাকে না আর কি। অলওয়েজ অনটা 5 সেকেন্ডস পর্যন্ত জ্বলে, মানে জেগে থাকে, তারপরে অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়। আপনি যখন হাতে নিবেন বা স্ক্রিনে টাচ করবেন তখন দেখবেন অলওয়েজ অন ডিসপ্লেটা আবার চালু হচ্ছে। ইউটিউবে 2K 60 FPS এর ভিডিও রান করে। হ্যাঁ, 60 FPS এর ভিডিও দেখার সময় কিছুটা আটকে যাচ্ছিল, বেঁধে যাচ্ছিল। ওইটা যখন আপনি ভিডিও শুরুর দিকে থাকবেন তখন দেখবেন একটু সময় বেঁধে আবার ঠিক হয়ে যাচ্ছে। সো আমি বলবো এখানে ইউটিউবে 2K 30 FPS এর ভিডিও ভালোভাবে চলেছে। 60 FPS এর ভিডিও দেখা গেলেও এটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, স্মুথ লাগে নাই। এখন 40,000 টাকা বাজেট হিসাবে আমি বলবো এই ডিসপ্লেতে দুইটা জায়গায় কমতি রয়েছে। একটা হলো HDR সাপোর্টটা নাই, এন্ড দ্বিতীয়ত গোয়েলা গ্লাস প্রোটেকশন নাই। HDR সাপোর্টটা থাকা দরকার ছিল, যেহেতু 10 বিটের প্যানেল, সাথে যদি HDR থাকতো তাহলে একেবারে পারফেক্ট একটা কম্বিনেশন হতে পারতো। সবকিছু মিলে ডিসপ্লেটা এমন যে আপনি নরমালি কন্টেন্ট দেখেন বা গেমিং করেন, এক্সপিরিয়েন্সটা আসলে খারাপ দিচ্ছিল না, মানে কালারফুল এন্ড ভিভিড এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল এই ডিসপ্লে থেকে। তাহলে এবার আমরা ক্যামেরা পার্টটা শেষ করে আসি, তারপরে না হয় পারফরমেন্সে যাওয়া যাবে। আমি জানি অনেকেই পারফরমেন্স সম্পর্কে শুনতে চাচ্ছেন, তবে চলেন আগে ক্যামেরার পার্টটা শেষ করা যাক। পিছনে ক্যামেরা দেওয়া হয়েছে দুইটা, বাট কাজের ক্যামেরা একটাই, যেটা 50 মেগাপিক্সেল, আর সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। 27mm পোর্ট্রেট তুলতে পারবেন, এন্ড 2x জুম করে আবার 54mm পোর্ট্রেট তুলতে পারবেন ক্লোজ আপ শট। সো 54mm পোর্ট্রেট তোলার সময় হ্যাঁ শার্পনেস ডিটেলস কমে আসে, যেহেতু এটা ডিজিটাল জুম করে, বাট লাইট কন্ডিশন ভালো থাকলে ওইটা খুব একটা বোঝা যায় না যে কমে এসেছে। তো আমি বলবো এই ফোনে আপনারা ভালো পোর্ট্রেট কোয়ালিটি পাবেন 27mm ফোকাল লেন্থে। ছবির কালার কোয়ালিটি ন্যাচারাল লেগেছে, অতটা বুস্টেড টাইপের কালার দেয় না, মানে রেডি টু আপলোড এরকমই পাবেন, বাট বুস্ট কালার
না, ব্যালেন্স রাখার চেষ্টা করে সবগুলা কালারের ভিতরে। অ্যান্ড এই জায়গাটায় আমরা পোর্ট্রেট মোডে এইচডি টেক ভালো পেয়েছি, একটু ক্লোজ শটের ক্ষেত্রে এইচডি টেক আরো বেটার পাওয়া যায়, আমরা বরাবরই জানি, বাট ওয়াইড শটেও যে এইচডি টেক খারাপ পাচ্ছিলাম বিষয়টা এরকম না। ওপ্পোর ফোনে কিছুটা দেখবেন কালারটাকে মানে হোয়াইট ব্যালেন্সটাকে অর্মের দিকে পুশ করে, মানে ওইটা দেখতে ভালো লাগে, এই জন্যই দেওয়া হয়ে থাকে। যাই হোক, লো লাইটে অ্যান্ড ডে লাইটে আমরা অনেকগুলো ল্যান্ডস্কেপ ছবি তুলেছি, দেখলে বুঝতে পারবেন কিছুটা লো লাইটে নয়েজ ভাব রয়েছে। নয়েজ থাকার কারণে স্মুথনেসটা কিন্তু কমে আসে, অতটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন না আপনি লো লাইটের ছবির ভিতরে। এক্সপোজারটাও ব্যালেন্স থাকে, যে কারণে ছবিটা দেখতে ভালো লাগছিল, মানে কিছু কিছু ক্ষেত্রে নয়েজটাও ভালো আর কি। ডে লাইটের ছবিগুলোও দারুণ লেগেছে, আপনি ল্যান্ডস্কেপে ভালো ভালো ছবি তুলতে পারবেন। এখানে ডাইনামিক রেঞ্জেও যে অত বেশি খারাপ এরকম না, মানে ভালো ডাইনামিক রেঞ্জ, ওয়াইড ডাইনামিক রেঞ্জ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এন্ড সেই সাথে হোয়াইট ব্যালেন্সটাও কিন্তু এখানেও আমরা কন্ট্রোল দেখতে পেয়েছি। তবে মিস করেছে একটা আলট্রা ওয়াইড লেন্স আর মেইন ক্যামেরাতে ওয়াইস। সো আলট্রা ওয়াইড এন্ড ওয়াইস দুইটাই আশা করি আমরা এরকম প্রাইস রেঞ্জের একটা ফোনে। আসি এবার সেলফি ক্যামেরাতে। 23mm ফোকাল লেন্থে সেলফি তুলতে পারবেন 16 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে। হ্যাঁ, সেলফি দেখতে ভালো লাগছিল, গ্রুপ সেলফি তুলতে পারবেন এন্ড ওভার এক্সপোজের ব্যাপারটা নাই, মানে ফেস লাইট বলেন বা ব্যাকগ্রাউন্ড লাইট খুব সুন্দরভাবে ব্যালেন্স করতে পারে। এই জায়গাটায় কিছুটা ওভার শার্পনেসের ব্যাপার আমি খেয়াল করেছি, অনেকের পছন্দ হতে পারে, বাট আমার কাছে মনে হয়েছে একটু ওভার শার্প করে ফেলে। দেখতে যে খারাপ লাগছিল বিষয়টা এরকম না, সবকিছু মিলিয়ে সেলফি ক্যামেরা গুড কোয়ালিটির। পিছনে 1080p 60 fps এ ভিডিও শুট করা যায়। এখানে ওয়াইস তো নাই এমনিতে ক্যামেরাতে, ইআইএসটাও দেওয়া হয় নাই, যে কারণে ভিডিও স্টেবল না, হাত একটু নড়ে গেলে ভিডিওতে কাঁপাকাঁপি ফিলটা আসে। এমনিতেই কালার টালার দেখতে ভালো লাগছে, বাট 1080p রেজলিউশন দিয়ে আসলেই কন্টেন্ট তৈরি করার মতো কোয়ালিটি আসে না এখনকার সময়ে। 4K থাকা আবশ্যক, আর ইআইএসটা থাকলে স্টেবল ভিডিও পাওয়া যেত। আমরা এখন ফ্রন্ট ক্যামেরা 1080p 30 fps এ শ্যুট করছি, কেমন লাগছে সবার একটু জানাবেন। এটা হচ্ছে আমাদের সবার প্রিয় একের দাদু সাইন দাদু, আর আমি হলাম সিনেমাটোগ্রাফার। কি আমার নাম কি ভুলে গেছি, সরি। বাই বাই, টাটা। 8GB র্যাম, LPDDR4X টাইপ, 256GB স্টোরেজ, UFS 2.2, মিডিয়াটেকের হেলিও G100 SoC, ColorOS 15.0 বেসড অন অ্যান্ড্রয়েড 15। সাথে আবার 7000 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। বলা হচ্ছে এই ফোনটা 5 বছর পরেও স্মুথ এক্সপিরিয়েন্স দিতে পারবে। ওকে, বাট আমরা কি 6 মাস 1 বছর পরে এই ফোনে 5G ব্যবহার করতে পারবো? পারবো না। G100 SoC দেওয়া হয়েছে। আচ্ছা, SoCটা খারাপ নয়, স্টেবল পারফরমেন্স দেয়। সাধারণত আমরা অফিসিয়াল মার্কেটে দেখেছি 20,000-25,000 টাকা প্রাইস রেঞ্জের ফোনগুলোতে এই SoC ব্যবহার হতে। তবে সময়ের সাথে তো আমাদেরকে তাল মেলাতে হবে। যেখানে আমরা দেখছি বাংলাদেশে 5G লঞ্চ হয়েছে, অফিসিয়াল মার্কেটে এমন ফোনও আসছে যেগুলো 5G SoC দিয়ে, সেই জায়গায় G100 SoC আসলে কতটা ফিউচার প্রুফ হবে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। হ্যাঁ, যদি G100 SoC ব্যবহার করতে হবে তাহলে আমার মতে এই ফোনের দাম আরো কম হতে পারতো। এখানে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যাই হোক, চলেন এবার আমরা জেনে আসি G100 SoC দিয়ে ফোনটা আসলে রিয়েল লাইফে কেমন পারফর্ম করেছে। চিপসেট কিন্তু এখানে আরো একটা রয়েছে, Oppo Trinity ইঞ্জিন, সাথে ColorOS 15। তিনটা মিলে এই ফোনে যে স্মুথনেসটা ছিল সেটা আসলে অসাধারণ। মানে কোন একটা অ্যাপ ওপেন করার সময়ও যে অ্যানিমেশনটা দিচ্ছে, ক্লোজ করার সময় অ্যানিমেশনটা পাচ্ছি, রিসেন্ট প্যানেলে যাওয়ার সময় প্রত্যেকটা জায়গায়, এমনকি অ্যাপের ভিতরেও যে অ্যানিমেশনগুলো পাচ্ছি ওগুলো একেবারে সিমলেস ছিল। হ্যাঁ, G100 SoC দিয়ে আগে ফোন রিভিউ করেছি, কিন্তু এই লেভেলের স্মুথনেস কিন্তু আমরা এর আগের ফোনগুলোতে পাই নাই, যেটা ওপ্পোর এই ফোনটাতে দিতে পারছে। ফোনটাতে সুপার কুল ভিসি কুলিং সিস্টেম রয়েছে, আর এই ভিসি এরিয়া সাইজটাও কিন্তু বেশ বড়, 4300 mm দেখলাম। যাই হোক, আমরা ব্যাটারি ড্রেন টেস্ট এন্ড টেম্পারেচার টেস্ট করেছি, রেজাল্টগুলো দেখলে আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে এই ফোনটা আসলে কেমন হিট হচ্ছে, এন্ড ব্যাটারিটা আসলে 7000 mAh রয়েছে যেটা সিলিকন কার্বন, সেখান থেকে কেমন আউটপুট আমরা পাচ্ছি। প্রথমত আমরা ভিডিও কল টেস্ট করেছিলাম, যেখানে দেখেছি এই ফোনটাতে 30 মিনিট ভিডিও কলে কথা বলার সময় ব্যাটারি ড্রপ হয়েছে এভারেজে 12%। আপনি ধরে নেন যে 10 to 12% ব্যাটারিটা ড্রপ হবে। এন্ড টেম্পারেচার টেস্ট করেছে, যেখানে দেখেছি 38-39 ডিগ্রি সেলসিয়াসে থাকতে। আমরা ফোনটাতে গেমিং টেস্ট করেছিলাম, PUBG গেম 60 fps এ খেলা যায়। তো 60 fps এ 30 মিনিট PUBG গেম খেলার জন্য ফোনটায় ব্যাটারি ড্রপ হয়েছে 5%, খুবই ভালো। কেননা যে 7000 mAh এর ব্যাটারি রয়েছে, গেমিং করার সময় বোঝা যাচ্ছিল যে ব্যাটারিটা অত বেশি ড্রপ হচ্ছে না। টেম্পারেচার টেস্ট করেছিলাম 36.5 থেকে 36.6 এর ভিতরেই ছিল, মানে টেম্পারেচারটা আসলে ওভারহিটের দিকে যাচ্ছিল না। আমি যেমনটা বললাম, ভিডিও কলে কিন্তু একটু বেশি গরম হয়, বাট আপনি দেখেন গেমিং এর সময় আমি 60 fps এ গেমিং করছি, তারপরেও এই ফোনটার টেম্পারেচারটা কিন্তু অনেক বেশি ভালো ছিল। চলেন এবার দেখি এই ফোনটায় আসলে কেমন গেমিং করা যাচ্ছিল। তো PUBG গেম 60 fps এ খেলা যায়, CODM গেম আপনারা 60 fps এ খেলতে পারবেন, ই ফুটবল গেমটা বা 30 fps এ খেলা যায়, দেন ফ্রি ফায়ার গেম 60 fps এ খেলা যায়। তো এই ফোনে যেহেতু ভাই ওই লেভেলের SoC নাই যে আপনি কম্পিটিটিভ লেভেলের গেমিং করতে পারবেন, বাট PUBG গেম 60 fps এ ভালো চলছিল, স্মুথ চলে। দীর্ঘক্ষণ গেম খেললে ল্যাগবাগের একটু দেখা যায়, ইন্টেন্স মোমেন্টে একটু বেঁধে যাচ্ছে, আটকে যাচ্ছে, এই ব্যাপারগুলো খেয়াল করবেন। COD গেমের ভিতরে আমরা দেখেছি 52, 56 এরকম FPS-টা ওঠানামা করতে, 60 fps এ যাচ্ছিল, বাট ওইটা স্টেবল থাকছিল না। ওপ্পোর এই ফোনে আবার রিভার্স চার্জিং সুবিধা রয়েছে, যেখানে 7.5 ওয়াটের ফোনটা অন্য ডিভাইসকে চার্জ করতে পারে। যেমন একটা স্মার্টফোনকে আমি এখন চার্জ করছি, চাইলে ছোটখাটো অ্যাক্সেসরি
অ্যাক্সেসরিজ যেমন TWS বা রিচার্জেবল ফ্যান এগুলোকেও কিন্তু ইমার্জেন্সি মুহূর্তে চার্জ করে নেওয়া সম্ভব এই ফোন দিয়ে। যেহেতু বড় ব্যাটারি রয়েছে 7000 mAh এর, তো ফোনটাকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে। 7000 mAh ব্যাটারি দিয়ে ফোনটাই আপনি যদি রেগুলার ইউজেজের ভিতরে থাকেন তাহলে 2 দিন ইজিলি ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। 6 ন্যানোমিটারের SoC এখানে রয়েছে। আর আপনি যদি হেভি ইউজ করেন তাহলে 1.5 দিন ব্যাকআপ টাইম পেয়ে যাবেন। ভাই ব্যাটারিটার ব্যাকআপ টাইম খুবই ভালো দিচ্ছে, মানে জোস একটা ব্যাটারি দেওয়া হচ্ছে এখানে। আর 80 ওয়াটের চার্জার, দ্রুত চার্জ হয়ে যায়, অ্যারাউন্ড 25-26 মিনিটসের ভিতরে আপনি দেখবেন যে 50% আপ হয়ে যাচ্ছে অ্যান্ড 1 ঘন্টার কাছাকাছি সময়ের ভিতরে এই ফোনটা ফুল চার্জও হয়ে যায়। ওপ্পোর ফ্ল্যাগশিপ গ্রেডের AI ফিচারও কিন্তু আমরা এই ফোনে পাচ্ছি। AI স্টুডিও রয়েছে, নিজের ফেসটাকে বিভিন্ন ক্যারেক্টারে মুভ করানো যায়, অনেকটা মিড জার্নি AI এর মতো ছবি তৈরি করতে পারবেন AI স্টুডিওর ভিতর থেকে। দেন আমরা ক্যামেরাতে মানে গ্যালারিতে যে AI ফিচারগুলো রয়েছে সেগুলো পাচ্ছি। AI রিকম্পোজ রয়েছে, তারপরে AI ইরেজার রয়েছে, AI পারফেক্ট শুট, ইনহ্যান্স ক্লিয়ারিটি, আনব্লার, রিমুভ রিফ্লেকশনস, এরকম সুন্দর সুন্দর AI ফিচার কিন্তু এটাতে রয়েছে। আর ওপ্পোর AI খুব ভালো কাজ করে, এর আগে আমরা বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। এই ফোনটাতেও কিন্তু AI গুলি দারুণভাবে কাজ করছিল, বিশেষ করে AI ইরেজার তো আপনারা জানেনই, আনওয়ান্টেড জিনিস সরানো যায় অ্যান্ড পারফেক্ট শুটটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, আমরা একটু সাউন্ড টেস্ট করে দেখতে চাই, চলেন শোনা যাক। 90%। ও 100%। সাউন্ড যথেষ্ট লাউড, ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন পাওয়া যাচ্ছে অ্যান্ড 300% পর্যন্ত ভলিউমটা বুস্ট করা যায়, বাট 100% পর্যন্ত সাউন্ডটা ঠিক আছে, ক্লিয়ারিটি ঠিক আছে। কানেক্টিভিটিতে এই ফোনটায় আমরা ওয়াইফাই 5 পাচ্ছি, ব্লুটুথ 5.4 আর NFCও কিন্তু রয়েছে। ওইলে আপনারা যারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখছেন তারা অলরেডি এই ফোনটা সম্পর্কে আইডিয়া পেয়েছেন। চলেন এবার আমরা একটু প্রোজ অ্যান্ড কনস নিয়ে আলোচনা করি। তো প্রথমত মন্দ ব্যাপারটাই আগে তুলে ধরা যাক। দেখেন 34,990 টাকার একটা ফোন আর 256 GB ভেরিয়েন্ট। এখানে আরেকটা ভেরিয়েন্ট থাকা দরকার ছিল আমার মতে বলে। আপনারা কি ভাবেন এই ব্যাপারটা নিয়ে? যদি 128 GB ভেরিয়েন্ট থাকতো তো যাদের ফোনটা পছন্দ হয়েছে আর একটু কম টাকায় তারা কিনতে পারতো। তারপরে SoC, যেহেতু 4G SoC দেওয়া হয়েছে, এই ব্যাপারটা আপনারা শুরু থেকেই বুঝতে পারছেন। তো এখানে 4G SoCর কারণে বেশ কিছু জায়গায় কিন্তু কমতি রয়েছে, যেমন 1080p রেজলিউশনের ভিডিও শুটের ব্যাপারটা। আরেকটা ব্যাপার রয়েছে IFS 2.2 স্টোরেজ টাইপ, তারপরে বডিতে IR সেন্সর নাই। এবার যদি ভালোর ব্যাপারে আসি তো এই ফোনটাই প্রথমত আমার কাছে ডিসপ্লেটা ভালো লেগেছে। এত সুন্দর একটা ডিসপ্লে দেওয়া হয়েছে যেখানে আমরা 10 বিট প্যানেল পাচ্ছি অ্যান্ড এই জায়গায় স্মুথনেসের ঘাটতি একদমই ছিল না, মানে প্রপার 120 হার্টজ এর ফিলটা এই ফোন আসলে দিতে পারে। দেন আমার কাছে ভালো লেগেছে যে এত স্লিম বডিতে 7000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। সো ডিজাইন অ্যান্ড ব্যাটারি মিলে ফোনটা আসলে অসাধারণ একটা প্যাকেজ। এই জায়গাটায় ব্যাপারটা হলো আপনি 7000 mAh ব্যাটারি থাকায় লং টাইম ব্যাকআপ যেমন পাচ্ছেন, তেমন আপনি একটা কম্প্যাক্ট ফোন পাচ্ছেন। যারা কম্প্যাক্ট, স্লিম বা একটা হালকা পাতলা ফোন খুঁজেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনটা একদমই পারফেক্ট। সাথে আবার IP69 এর রেটিং তো আছে, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুড আছে, ভিডিও করা যায় মিস্টাসের সমস্যা ছাড়াই। সব মিলিয়ে আমি এই ফোনটা আপনাদেরকে রিকমেন্ড করতে পারি এর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মুডের জন্য, এর ডিসপ্লের জন্য, এর ডিজাইনের জন্য, এর ব্যাটারির জন্য, এর ইমেজ কোয়ালিটির জন্য, মানে স্টিল ইমেজের জন্য এই ফোনটার ক্যামেরাটা আবার অপশনে রাখাও যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।